সেই ভোরে সার্কিট হাউসে যা ঘটেছিল তা ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক চরম দুঃসময়ের শুরু। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা চিরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু সেই ভোরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ পরিণতির নীল নকশা। আগের দিনই চট্টগ্রাম সফরে আসা রাষ্ট্রপতি সার্কিট হাউসে অবস্থান করছিলেন। রাত 8টার দিকে হঠাৎ মেশিন গানের বিকট গর্জনে কেঁপে উঠে পুরো শহর। তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর বর্ণনা অনুযায়ী ভোরে গোলাগুলির শব্দ শুনেই বোঝা গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সার্কিট হাউস সংলগ্ন গ্যারেজ থেকে সহকারী প্রোটোকল অফিসার মোশতাক ফোন করে জানান, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ভেতরে ঢুকে গুলি চালাচ্ছিল। ডাইনিং রুমের টেবিলের নিচে লুকিয়ে থাকা কর্মকর্তারা তখন ভারী বুটের শব্দ, সিঁড়ি বেয়ে উপরে ওঠার আওয়াজ আর একের পর এক গুলির শব্দ শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম সার্কিট হাউস পরিণত হয় এক রক্তাক্ত মৃত্যুপুরীতে। পরবর্তীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সার্কিট হাউসে পৌঁছে দেখেন প্রধান ফটক খোলা, প্রহরীরা উধাও। ওপর তলার একটি কক্ষে সাদা কাপড়ে ঢাকা অবস্থায় পাওয়া যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিথর দেহ। সরকারি ভাষ্য মতে বিপ্লবী পরিষদ পরিচয়ে কিছু বিদ্রোহী সেনা সদস্য এই হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু ঘটনার পরদিন সকালে যে গাড়িবহরে মরদেহ নিয়ে যাওয়া হলো রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় এবং গোপনে দাফন করা হলো, তার নেপথ্যে ছিল এক গভীর সামরিক অনিশ্চয়তা। জিয়াউদ্দিন এম চৌধুরীর বর্ণনায় সেনানিবাসের পরিবেশ ছিল তখনও উত্তপ্ত ও রহস্যময়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ড কি চট্টগ্রামের কিছু ক্ষুব্ধ কর্মকর্তার সীমিত বিদ্রোহ ছিল, নাকি এর পেছনে ছিল বড় কোনো সামরিক রাজনৈতিক হিসাব? সার্কিট হাউসের নিরাপত্তা এত সহজে কিভাবে ভেঙে পড়ল? বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন কেন আলোর মুখ দেখল না? ৪৫ বছর পরও সেই ফাইলে এখনো কয়েকটি পাতা সাদা হয়ে রয়ে গেছে, যেখানে লেখা হয়নি শেষ সত্যটি। সেই রক্তাক্ত ভোরে কেবল একজন রাষ্ট্রপতি নিহত হননি, বরং রাষ্ট্র, সেনাবাহিনী ও ক্ষমতার সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে গিয়েছিল। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।